এবারের যে ঘটনা ঘটলো আমাদের চোখের সামনে, আমরা দেখলাম যে প্রায় 2000 শহীদ হল এবং হাজার হাজার 30,000 মতো আমরা আহত হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন না যে আজকে একটা কথা আমাদের গতকাল আমাদের পরিকল্পনা উপদেষ্টা বলেছেন যে আমলাদের কারণে অনেক কাজ করা যাচ্ছে না। আপনারা মিডিয়াতে দেখবেন, সত্য কথা বলতে কি এইটা কিন্তু বিভিন্ন সময় এটা আসছে যে ফ্যাসিবাদী আমলারা কিন্তু বিভিন্ন জায়গায় বসে আছে এবং এরাই কিন্তু মেইন খেলাটা এখন দিচ্ছে। তো আমাদের প্রথম যেটা প্রয়োজন ছিল যে এই আমলাদেরকে সরিয়ে দেওয়া। আমি যেহেতু সরকারি চাকরি করেছি, সত্য কথা বলতে যে একজন সরকারি কর্মকর্তা যদি মনের মধ্যে খারাপ চিন্তা থাকে অনেক কিছু খারাপ করে দিতে পারতেছে। আমি 2 জন জুলাই যোদ্ধার জন্য আমি দেখলাম যে তারা একজন জুলাই যোদ্ধা তার ডান পাশ দিয়ে বুলেট ঢুকছে, বুলেট ঢুকে বাম পাশে আটকায় আছে, বুঝছেন, বের করা যায় নাই। সিএমএইচ করতে চেষ্টা করছে, বের করা যায় নাই। এর প্রেক্ষিতে ডান পাটা একটু অবশ হয়ে গেছে। এটা আমরা অনলাইনে তথ্য পেলাম। সত্য কথা বলতে যে আমরা যেহেতু জুলাইয়ের কারণে আমি ব্যক্তিগতভাবে সরকারি পদমর্যাদা পেয়েছি, আমি খুঁজে খুঁজে ওদের বের করি যে কিছু আমার যতটুকু সামর্থ্য আছে অর্থ সাহায্য দেওয়া করা। ওই ছেলেটাকে আপনি জানেন কিনা জানি না আপনারা যে জুলাই যোদ্ধাদেরকে 3টা ক্যাটাগরি করা হচ্ছে। যারা খুবই অসুস্থ, যাদের কোনো অঙ্গহানি হয়েছে তাদেরকে দেওয়ার কথা এ ক্যাটাগরি, যারা মধ্যম সমস্যাগ্রস্ত তাদের দেওয়ার কথা বি ক্যাটাগরি, আর যাদের অল্প সমস্যা হয়েছে তাদের সি ক্যাটাগরি। এই ধরনের একটা যার গুলি বের সারাদিন তার গুলিটা তাকে ব্যথা দেয় এবং পায়ে একটা অবশ হয়ে গেছে, একে সি ক্যাটাগরি দিয়েছে। তো এইটা আমাকে বলার পরে আমি যেখানে যেখানে দরকার, জুলাই ফাউন্ডেশন একটা করেছে, অধিদপ্তর করেছে, ওই সবটায় গেলাম। মনে করবেন আমার নিজেরই জুনিয়র কলিগেরা, তো এটা প্রথমে দেখলাম কি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করে, বুঝছেন। তো পরে আমি বললাম যে দেখেন এটা কিন্তু করতে হবে, কারণ এর পাটা নাই, সে একটা ড্রাইভারের চাকরি করতো, 25,000 টাকা বেতন পেত। তো একে কিন্তু তো শেষ কথা আমার সিরিয়াসনেস দেখে ওরা একটা লিঙ্ক বললো যে এখান থেকে রিপোর্টটা আসছে সি, মানে ডাক্তাররা এইখানে আপনার বোর্ড বসায়, বোর্ড বসিয়ে ওইটা বলে যে, তো যে ডাক্তার কাছে গিয়েছিল, আমি এখন আর নাম বলবো না কারণ সেই কাজটা পরে করে দিয়েছে, সে বলছে কি তোমাকে যুদ্ধ করতে যেতে বলছে, বুঝার কথাটা কারণ হলো সে ফ্যাসিস্ট আমল থেকে ওইখানে রয়ে গেছে, বুঝছেন। পরবর্তী সময়ে সে তাকে সি দিয়ে দিছে, এটা ইন্টেনশনালি। পরে আমি নিজে তাকে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে তখন দেখছি একজন সেক্রেটারি আসছে, সব আমি নিজেই দিছি। যাওয়ার পরে তারপর বলে স্যার কি আগ্রহ দেখেন যে এটা তো কখন কিছু বলেন যে স্যার আমাদের আসলে ভুল হয়েছে, কারণ আপনার তখন একটা ক্রাইটেরিয়া দিছিল। তাকে বলে দেখেন তার তো পা একদম অবশ, সে তো হাঁটতে পারে না এখন। পরে তাকে রিকমেন্ড করা হয়েছে। আর একজন হলো সে পাগল হয়ে গেছে, বুঝছেন। আমি একটা জায়গায় একটা বই কিনতে গেছি, ওখানে জানলাম যে এই একটা ভদ্রলোক সে পাগল, বুঝছেন, একদম বাড়ির থেকে পালায় চলে যায়, বুঝছেন। তো তাকে সেটা অন্য একটা জেলায়, আমি আর ডিটেইলস বললাম, সেখানে ডিসি রিপোর্ট করলাম, তিনি যে তেমন একটাই করে না, বুঝছেন। তারপরে আপনার সিভিল সার্জনে বললাম। পরবর্তীতে আমার একটা বড় একটা সিটিং সেক্রেটারি ছিল, তাকে আমি যেমন দেখছেন এটা করতেছে। পরে সে ফোন করার পরে অনেক কষ্টে, সত্যি কথা ওরা বি দিতে চায়, এ সি দিতে চায়, এরকম পরবর্তী হয়েছে। তো আমি যে কথাটা বলছি যে আপনার পরিকল্পনা উপদেষ্টা বলে যেটা ধরতে পারছেন, আমি রিকোয়েস্ট করবো যে যারা সিটিং বড় বড় কর্মকর্তা আছে, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী, তারা কিন্তু চেষ্টা করবে যে আবার আওয়ামী লীগ ফিরে আসুন, বুঝছেন। আপনার ঘটনা কি জানেন যে আমার নিজের ব্যাচে আমার চেয়ে 12 জন নিচে ছিল, মানে জেনারেশন তালিকায় ও ছিল শেখ হাসিনার প্রিন্সিপাল সেক্রেটারি। আপনার মুখ্য সচিব নাম শুনেছেন, মুখ্য সচিব হলো সবচেয়ে বেশি শক্তি, ক্যাবিনেট সেক্রেটারি সবচেয়ে বেশি বড় পদ, কিন্তু মুখ্য সচিব যেহেতু সচিব মানে প্রধানমন্ত্রীর সাথে থাকে, প্রধানমন্ত্রী সেই জন্য সে সবচেয়ে শক্তিশালী ছিল।
এই অবস্থায় আমরা ছিলাম হলো কোন প্রমোশনাপের উপসচিব, আমার নিচে কিন্তু সে আমার 3 বছর বয়সে দিয়েছে। এরা চেয়েছে কি যে যারা আওয়ামী আমলা ওরা চাইছে কি যে প্রথমে সচিব হবে, সচিব হওয়ার পরে রিটায়ার করবে, রিটায়ার করে পিএসসির মেম্বার হবে, পিএসসির মেম্বার যিনি শেষ হলে পিএসসির চেয়ারম্যান হবে, ওয়ার্ল্ড ব্যাংকে যাবে, নানান ধরনের সুযোগ সুবিধা তাদের তৈরি ছিল। এই লোকগুলা যাদেরকে কোন কোন এদেরকে আবার সচিব করা হয়েছে, এখন আপনার পেপার থেকে দেখবেন ওরা সচিব হয়েও খুশি না যে এই সচিব রিটায়ার করা দিবে, আমি তো ওই আরো 10 বছর আমি কাজ করবো এরকম তো কেউ মানে পাচ্ছে। আপনারা একজন আমাদের সচিব জেলখানায় আছে, হ্যাঁ, উনি হলো যে প্রথম হলো যে মুখ্য সচিব ছিলেন, সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব, তারপরে হইলেন এর এসডিজি উপদেষ্টা, বুঝতে পারছেন, আবুল কালাম আজাদ, তারপরে শেষে হইলেন আবার এমপি, বুঝছেন, মন্ত্রী হওয়া অপেক্ষা করতে করতে ক্ষমতা চলে গেছে। এই যে জিনিসটা আপনার অবশ্যই জুলাই সনদের আপনি বুঝেন যে একজন জুলাই যোদ্ধাকে তারা প্রপার সম্মান দিচ্ছে না, হ্যাঁ, তাহলে একটা দেশের যে যে আপনার জুলাই যে বিপ্লবের যে একটা সনদ ইয়ে হবে, কি বলে আপনার আইনি ভিত্তি হবে, আমলাতন্ত্রের মধ্যেও একটা প্রতিরোধ আমি মনে করি রয়ে গেছে। হ্যাঁ, আপনারা জানেন যে কিছু কিছু আপনাদের, আমি ওই ধরনের ডাইরেক্ট পলিটিক্যাল বিষয় না বলাই ভালো, যে কিছু কিছু পলিটিক্যাল পার্টি কিন্তু অনেক মানে কি বলবো চেষ্টা করতে 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 এই পর্যায়ে জুলাই সনদে স্বাক্ষর করেছে। কিন্তু আমরা যদি এই আইনি ভিত্তিটা যদি না হয়, তাহলে যেভাবে অন্য অন্য বিপ্লব গুলো আমাদের হাতছাড়া হয়ে গেছে, একইভাবে কিন্তু এটাও ওই ধরনের একটা সমস্যার মধ্যে পড়বে। হ্যাঁ, হয়তো এদেরকে আরো কঠিন পরিস্থিতির মধ্যে আমাদেরকে যেতে হবে। এই জন্য আমি বলবো যে জুলাই সনদের যে আইনি ভিত্তি, এইটা আমি যারা কিছুটা মানে অর্ধেক বিরোধিতা করছে তাদের জন্য কিন্তু প্রয়োজন। আপনি কি মনে করেন যে যারা বিরোধিতা করছে বর্তমান সময়ে তারা কি ভালো ছিল? তারাও কিন্তু প্রায় সেম অত্যাচারের সম্মুখীন ছিল। হ্যাঁ, তারা হয়তো মানে ফাঁসি হয়েছে কম তাদের, কিন্তু তারা তো একই ধরনের গুম খুন তো অনেক হয়েছে তাদের, কিন্তু কেন যেন এই ধরনের একটা ভাগ হয়ে গেছে, এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। আমি মনে করি যে সবাই ঐক্যবদ্ধ হয়ে আইনি ভিত্তি দিয়ে এই ভিত্তিতেই আমাদের পরবর্তী সরকারগুলো চলা দরকার। আপনারা জানেন যে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ক্ষমতা আমরা দেখেছি, এমন ভাবে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি মানে তৈরি করা, যেমন অনেক রাজনৈতিক দলের নেতা আছেন তারা কোনো কাজ করেন না, বুঝছেন, এই যে যেমন ধরো হেলাল ভাই, উনি তো একজন অ্যাডভোকেট, ওনার কিন্তু আয়ের পরিবার চালানোর মতো আয়ের ব্যবস্থা আছে। কিছু কিছু রাজনৈতিক দল সারাদিনই মনে করে রাজনীতি করেই খায়। তো রাজনীতি করে কি খায়? ওইটা হলো যে বিভিন্ন প্রজেক্টের মধ্যে দালালি করা, বাই করা, বুঝছেন, বা কোনো জায়গায় সত্য, সেটা তো তাদের যদি কোনো প্রফেশনাল না হয়, আমি ভেরি সরি, আমি নামটা বলতে চাচ্ছি না, আপনারা হয়তো নিজেই বুঝতে পারবেন। আমার একটা হলের একটা ছেলে, তো ও মনে করেন যে গত বিএনপির আমলে আমি একজন সেক্রেটারি পিএসসি, তো আমি আবার হচ্ছে কি আমি কিন্তু খুব কঠোর টাইপের লোক, বুঝছেন, যেমন আমি সচিব হয়েছি কিন্তু রিক্সা, বাস, সিএনজি কিন্তু চলাফেরা করি, আমি এটা একদম ভালোবাসায় থাকি। তো এই জন্য কঠোর টাইপের একজন পরিচিত, যে এ মনে করেন যে নর্মালি যে মানুষগুলা যেসব জিনিসগুলো বৈধ মনে করে ওগুলো যেমন আমি সরকারি কর্মকর্তা, আমি বলি সরকারি কর্মকর্তা বা এমপি, হয়তো হেলাল ভাই এমপি হয়ে আমার বিরুদ্ধে কথা বলতে পারে, এই যে সরকারি কর্মকর্তা এমপি এরা যে প্লট নেয় না, প্লট আপনাদের কিছু বড় সাংবাদিকতা, এটাও কিন্তু অবৈধ। অবৈধ কেমন? আপনার কার জমি দিচ্ছে এটা কিন্তু আমরা চিন্তা করি, জানেন, যে এই যে প্লট গুলো উত্তরায় যত প্লট, এই জমিগুলোর মালিক কিন্তু সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষের জমিটা একবার করে খুবই কম টাকা দিয়ে, এবং অনেক ক্ষেত্রে টাকা পায়ও না, কারণ ওই যে আমাদের ডিসি অফিসের যে সমস্ত চোর টাকাগুলো বসে আছে,
ওই চোরটারা ওই গেলেই এই কাগজ সেই কাগজ করতে করতে মানুষের একদম 12টা বাজে। আমার জমিতে আমি বাড়ি করে বসে আছি বলে আমার জমিটা জোর করে দখল করলো কেন? বড় বড় কর্মকর্তা বা বিভিন্ন প্রভাবশালী লোক যারা সমাজে, তাদেরকে অল্প পয়সা দেওয়ার জন্য। তা আপনি মনে করেন যে দিল, ওই লোকটার অবস্থা কি হলো? ওই লোকটা কিন্তু, আমি একটা ছোট একটা গল্প আপনাকে বলবো। আমি যেহেতু প্লটের অ্যাপ্লাই করি না, বুঝছেন, আমি রিটায়ারমেন্টের আগে আমার একটা শুভাকাঙ্ক্ষী একজন সরকারি কর্মকর্তা বললো যে স্যার আপনি তো রিটায়ার করতে প্লট নিয়েছেন, এখন তো আপনি তো অবৈধ করেছেন। তো বললো যে আপনি সারা জীবন যেন শান্তি পান, এই জন্য আপনার একটা মানে একদম বাস্তব গল্প। এই যে আমাদের পূর্বাঞ্চলের প্লট দিচ্ছে না, পূর্বাঞ্চলের প্লট যাদের যাদের জমি অ্যাকোয়ার করা হয়েছে, একজনের 10 বিঘা জমি অ্যাকোয়ার করা হয়েছে। তো ওই যে সরকারি কর্মকর্তা আমাকে বললো তার ক্লাসমেট ছিল মৌলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের, ওই জমিটা 10 বিঘা অ্যাকোয়ার করা হয়েছে তার পিতা, বুঝছেন। তো উনি বুঝছেন যে পূর্বাঞ্চলে যার 10 বিঘা জমি আছে, সে কতটা আশা করে আছে কত টাকার মালিক হবে, তাই না? পূর্বাঞ্চল তো ঢাকার খুব কাছে, আমরা তো জানি যেগুলোর দাম বাড়তে থাকবে। ওনার মাথার মধ্যে হয়তো ছিল যে আমি এক সময় 100 কোটি টাকার মালিক হব। 10 বিঘা জমি 100 কোটি অসম্ভব কিছু, এখনই প্রায় ওই ধরনের দাম হয়ে গেছে। তো পরে ওনার করলো কি, গভর্নমেন্ট তো জোর করেই দেয়, কিন্তু জোর করে অ্যাকোয়ার করার পরে আর টাকা পায় না, বুঝছেন, টাকা পায় না। ওখানে আমি উপর যে গল্পটা বলেছে সেটা হলো ওই যে বস্ত্রমন্ত্রী ছিল না, আমি হ্যাঁ দস্তগীর বলছে কি, তোরা তো টাকা নিতে পারবি না, তোরা সব কাগজ আমাদের বেঁচে দে। এটা কিন্তু আমি একদম প্রত্যক্ষ শোনা। তো বেঁচে দে, ওই ধরনের 10 বিঘার জন্য হয়তো 10 লাখ টাকা দিচ্ছে, ওরা তো ঘুরতে ঘুরতে। এই লোকটা করে কি জানেন, ওই সাদা এখন বেঁচে আছে আমি জানি না, এটা আরো 5-6 বছর আগের কথা। ওর ফাদার করে কি, ওই জমির দিকে তাকায় কাঁদে আর কাঁপে, কাঁদে আর কাঁপে, বুঝছেন। তার কারণ কি, তার 10 বিঘা জমি সরকার জোর করে দিয়ে দিচ্ছে। এইটা হলো কি, এটা কিন্তু আমরা এই যে ধরেন আস্তাগফিরুল্লাহ, আপনারা যেহেতু এর মধ্যে নাই, আমি মনে করি বেশিরভাগ ক্ষেত্রে কেউ কারো স্বার্থ নাই। দেখেন, আমাকে পূর্ত সচিব বানানো হলো, ধরেন আমি পূর্ত সচিব হয়ে, পূর্ত মন্ত্রী হয়ে, মাথার মধ্যে কি জনগণের জমি কিভাবে নিয়ে, এই যে ধরেন একজন 20 লাখ টাকা দিয়ে একটা প্লট নিয়ে যায়, যার দাম এখন 10 কোটি টাকা। আমি তো ধরেন অনেক ক্ষেত্রেই আমরা অবৈধ ইনকাম করছি, অনেকে আমাদের মধ্যে এই জমিটার আবার পাইলাম অল্প দামে, 20 লাখ টাকা দিয়ে 10 কোটি টাকা 5 কোটি টাকা জমি। ওই বাড়ি করার জন্য আবার অনেকে ঘুষ বেশি, বুঝতে পারেন। জনগণের যে মানে যে পরিমাণ মানে অত্যাচার আমার হাতে দেওয়া হয়েছে, ইসলামের এই দৃষ্টিভঙ্গি কি, যে আমাকে যেখানে আমানত দেওয়া হবে, আমার কিন্তু যার আমানত সেইটা আমি রক্ষা করবো। আমরা করতেছি কি, আমার আমানত দেওয়া হয়েছে, আমি নিজের স্বার্থ আগে দেখব, যে আমাকে আমি কিভাবে একটা প্লট নিয়ে বড় হইতে পারি, বুঝছেন সব। এবং নীতিমালাটাই এইভাবে করা হয়েছে। আমি অনেক সত্য কথা বলি, সাধারণ মানুষ যাদের কোনোদিন প্লট পাওয়ার সুযোগ নেই, বুঝছেন, এরকম আমার বন্ধু বান্ধব যদি বলি অবৈধ বলে, কি বলে নেই, সরকারি চাকরি করছেন আপনি, একটা প্লট পাবেন, এটা তো আপনার হক, বুঝছেন। এইভাবে আমাদের ব্রেনটাকে করে দেওয়া হয়েছে, বুঝছেন, যে আপনি ধরবেন যে সচিব যেহেতু সে তো উত্তরায় থাকবে, তারপর বনানীতে থাকবে। এখন যদি সত্য কথা বলি, যে এই সচিবের টোটাল আপনি প্রোফাইল দেখেন, অনেক ক্ষেত্রেই দেশের যে মানুষের কাজ করা, তার চাইতে নিজের ব্যক্তি স্বার্থ বেশি রেখেছে। তারপরে আবার তার পরবর্তী জেনারেশন যেন আরো সুন্দরভাবে থাকতে পারে সেই ব্যবস্থা করে। আপনাদেরকে আমি একটা, এর সাথে এই যে শুনলেন একটু মনটা খারাপ লাগলো, এর সাথে আমি কিছু কিছু জিনিস বলি। যেমন সকালেও একজন সরকারি অফিসে একটা লোক এই ধরনের একটা কথা বলে আসলাম, সেটা হলো যে আপনারা হয়তো মনে করবেন যে এরপর বিচার নেই, আসলে আল্লাহর যে বিচারটা না, খুবই ডেঞ্জারাস, বুঝতে পারছেন।
আমি আমার পরিচিত, নাম বলা উচিত হবে না এটা, আমার পরিচিত একজন পূর্বাঞ্চলের প্লট পাইছে, বুঝছেন? প্লট পাইছে, আমি এইভাবে রিলেট করি। প্লট পাইছে, প্লট পাওয়ার পর কি হয়েছে জানেন? তার বাচ্চা এসএসসি পর্যন্ত খুবই ভালো পড়াশোনা ছিল, ইন্টারমিডিয়েট উঠে হঠাৎ করে পাগল হয়ে গেছে। পাগল হয়ে সে 9 তলার ছাদের থেকে পড়ে মারা গেছে, একটাই ছেলে। আমি রিলেট করি কিভাবে জানেন? ওই যে কাঁদে আর কাঁপে না ওই যে লোকটা, ওই অভিশাপটা যায় তার বাচ্চার উপর পড়ছে। ও মনে করতেছে কি আমি তো অনেক ধরেন একটা 3 টাকার প্লট সে হয়তো 15 লাখ টাকা পেয়ে কি বলছে এই যে এত কি করতে সে মনে বিরাট লাভবান হলো। আমি আপনাদেরকে আজকে একটু সত্য কথা বলার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন ধরেন আপনি বড় বড় মানুষগুলো, আপনারা যারা বড় কোনো হয়তো সুযোগ সুবিধা জীবনে পান নাই, খুব বেশি দুঃখের কিছু নাই, বুঝছেন? এটা হয় কি অনেক বড় মানুষের ভিতরের যে যন্ত্রণাটা এটা আপনারা দেখতে পারেন। আমি নবম বিসিএস এ চাকরি করতাম। আমার ধরেন ওই ব্যাটসম্যান অনেক পিছনের সাথে, বুঝছেন? সে ওই আমাদেরকে সব বঞ্চিত করে সচিব হয়ে গেছে, খুবই এখন দেখেন সে সিটে বসে আছে সচিব হিসাবে, তার বাচ্চাটা আত্মহত্যা। এই যে জিনিসগুলো হয়, এই জিনিসগুলো হলো এমন জায়গা থেকে আসে যে ওরা তখন একদমই অপ্রস্তুত হয়ে যায়। কি ভাই এত কষ্ট করে এত বড় পদ একটা পেলাম, আল্লাহ কোথেকে এসে আমার একটা গজব দিন, বুঝছেন? এইরকম অহরহ আপনি দেখবেন অনেকে আছে কি যে তারা যেমন ধরেন আমি আপনার এখানে উনি আমার বলছেন যে চালায় দেওয়ার জন্য চালানো ভাই আশা করতো। আপনি ধরেন আপনি বিদেশে কিন্তু অনেকটা সেম ধরনের ঘটনা ঘটছে। আমি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছি, অস্ট্রেলিয়াতে আমি মনে করছি ওদের দেশের মানুষরা মনে হয় এই যে মদ খাচ্ছে, এই যে পর্নোগ্রাফি নানা খুব সুখে আছে, আসলে কিন্তু তা না। আমি যখন পড়াশোনা আমি দেখেন একটা ছোট্ট উদাহরণ দিই। আমি সত্য কথা বলতে যে আমরা যেহেতু সৎভাবে জীবনযাপন করি একদম প্রথম জীবন থেকেই, আমি ওখানে এমএস করতে সরকার পাঠিয়েছি। আমাদের যখন ভিসিট চলে তখন আমাদেরকে বলা হলো তোমরা ইচ্ছা করলে একটা কাজ করতে পারবা পারছে। আমি কিছুদিন ট্যাক্সি ড্রাইভ করতাম রাতের বেলা, দিনের বেলা আমার ভিসিসের কাজ করতাম এবং রাতের বেলা ট্যাক্সি ড্রাইভ করতাম, কিছুটা ঘুরে নিতাম। তো একদিন একটা মনে করেন যে এবার আপনারা দেখেন না যে বিদেশে ধরেন মদ খাচ্ছে, তারপরে পর্নোগ্রাফি করতেছে, কে কার সাথে থাকে ঠিক নাই। অনেকেই তো ওকে কিন্তু বিয়ে শাদী হয় না, বুঝছেন? বিয়ে শাদী হয় না, বিয়ে। তা আমি একটা মেয়েকে পাইলাম, মেয়ে আর ছেলে আমার ট্যাক্সিতে উঠছে, বুঝছেন? ট্যাক্সিতে উঠে সে বললো যে মেয়েটা ওখানে কিন্তু মেয়ে ছেলের সমান মতো, এবার মেয়েরাই সে ডমিনেট করা হচ্ছে। মেয়েটা করলো কি ছেলেটাকে কিক করছে, পা দিয়ে লাথি দিচ্ছে, বুঝছেন? তো আমি জিজ্ঞাসা করলাম ভাটে থাকতেন, এবং ওখানে কিন্তু ট্যাক্সি ড্রাইভারদেরও সেম মর্যাদা আছে। যে আপনি যে কোনো সময় আমি গাড়ি থামায় কোনো করতে করছে। তো মেয়েটা বলতেছে কি দেখেন যে আমার এ হলো রিয়াসের শব্দটা হলো যে যার সাথে বিয়ে হওয়ার কথা, বুঝছেন? তো বাগদত্তা, তো এ যে অন্য একটা মেয়ের সাথে নাচানাচি করছে, বুঝছেন? তো নাচানাচি করছে, এখন সে ওইটা সহ্য করতে পারেনি, বুঝছেন? না করে এখানে এসে সে রিয়াকশন। তা আমি চিন্তা করো দেখো এত খারাপ একটা জায়গা এবং দেশ যেখানে কোনো এই ধরনের কোনো লিমিটেশন নাই, কে কার সাথে যাচ্ছে, তারপরেও আল্লাহ প্রত্যেকের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা একজনের জন্য এটা দিয়ে দিচ্ছে, বুঝছেন? এই জন্য যত অন্যায় অত্যাচার পৃথিবীতে দেখছেন এটা কিন্তু একটা জায়গায় কিন্তু বিচার হচ্ছে এবং একটা জায়গায় কিন্তু এর হিসাব নিকাশ হচ্ছে, এমন না যে ওইটা হচ্ছে না। এইটা এই একই ধরনের ব্যাপার যারা ধর অন্যায় ভাবে সম্পদ অর্জন করছে। আজকে দেখেন আমার ভেরি সরি আমার সেই বন্ধু কোথায় যে মনে করেন আমাদেরকে বঞ্চিত করে অনেক উপরে চলে গেছে, মানে প্রিন্সিপাল সিরিজে আমরা ডিপটি সিরিজ, মানে আমরা 15 বছর একই পদে ছিলাম। আমি শুনেছি যে সে এ করছে আপনার এই আগরতলা দিয়ে পালাইতে যে টাকা শেষ হয়ে গেছে, বুঝছেন?
ওইখানে তো পথে তো আমাদের ইন্ডিয়ার বন্ধুরা তো যা পাইছে সব দিয়ে দিচ্ছে, বুঝছেন? এটা জানেন যে একজন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, বুঝছেন? ওই সালে থেকে মানে নামটা মনে করেন, ও $2 কোটি পান্না ইসাখালি পান্না $2 কোটি সাথে দিচ্ছে, বুঝছেন? নিয়ে সীমান্ত পার হওয়ার সময় সব টাকা নিয়ে ওরে কুচায় মাইরে রেখে চলে গেছে। তো আমার এই বন্ধু আমার অতটা শিকার ওর মানুষ টাকা পয়সা নিয়ে নিছিল হয়তো, সে আবার লন্ডনে আমার এক ব্যাচমেট, সে চাকরি ছেড়ে তার কাছে বলছে আমার একটু তাড়াতাড়ি টাকা পাঠায়, ওই টাকা পাঠায়, ওই ব্যাগ পালায় গেছে, বুঝছেন? এই জন্য আমরা যারা যে কাজ করি, আমরা ধরেন রাজনীতিবিদরাও যদি ধরেন আমরা অন্যায় করি, একটা কথা তো মোটেও মানে অন্যায় না কথা বলাটা, যে জুলাই যোদ্ধারা এই বাচ্চাগুলো যদি সামনে আসতো, আমরা তো কোনোদিন আশা করি নাই যে আবার এই সরকার চলে যাবে, তাই না? এদের সাথে যেন আমরা কখনো বেইমানি না করি, বুঝছেন? এবং এর সাজা কিন্তু আমরাই দিতে হবে, কিন্তু অনেকে হয় কি যে কোন জন্য কি সাজা হচ্ছে সেটাও আমরা বুঝতে পারি না, বুঝছেন? এ কারণে আমরা যেন এদের সাথে কখনো বেইমানি না করি, এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু। আমি আপনাদেরকে এই একটা ভালো একটা জিনিস বলি। আপনারা জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ, একটা বিষয় আমাদের ধরেন যে মাথায় আছে কি যে এই যে আধুনিক সভ্যতা, এই আধুনিক সভ্যতায় সব জ্ঞান গরিমা আমাদের এখানে চলে আসছে। আসলে কিন্তু পৃথিবীর মানুষের চিন্তাধারা এবং পৃথিবীর মানুষের যে মেধা আল্লাহ দিয়েছে, এটা কিন্তু একদম শুরু থেকেই একই ধরনের মেধা দিয়ে আল্লাহ পাঠিয়েছে। এটা এক এক সময় বিজ্ঞান নানান কারণে আমাদের এবার, আপনারা যদি জানেন যে এই একটা বিজ্ঞানীরা চিন্তা করছে যে পিরামিড এত উঁচু করে কিভাবে বানাইবে, তখন কিন্তু ক্রেন ছিল না বলে আমরা মনে করি। এমন হইতে পারে জানেন যে ওই সময় একবার সভ্যতা একদম চরম উৎকর্ষ হয়েছিল, আবার আল্লাহ সভ্যতাকে বিলুপ্ত করে দিয়েছে। আপনার জানেন নূহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে একবার, তারপর লূত আলাইহিস সালাম, বিভিন্ন কোরআনে এই সমস্ত বর্ণনা করা আছে। এই জন্য এই যে সুশাসন বা বিভিন্ন সুন্দর মানে আপনার ধরেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে প্রশাসন ব্যবস্থা চালাতেন, আপনারা জানেন যে উনি উটের উপরে আছে হলো কে, যে হলো বৃত্ত, আর উনি উট টানতেছেন। হ্যাঁ, তাহলে কি ধরনের প্রশাসন ওরা ছিল? একইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক কমেন্ট আছে যে জিনিসগুলো এখনো বিভিন্ন সময়ে এটা কার্যকরী মনে হয়। আমি একটা কমেন্ট একটু বলার জন্য লিখছি, সেটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারীদের অন্তরে যে বিদ্বেষাগ্নির জন্ম হয়, তা অত্যাচারীকে ভস্ম করেই ক্ষান্ত হয় না, সেটা আগুনের শিখায় অনেক কিছুই যোগ দিচ্ছে। আমরা দেখছি যে আমরা কিন্তু অত্যাচার করতে 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 আমাদের একজন বিদায় নিচ্ছে। আমরা যেন আবার সেই পথে না হাঁটি, যে যারা আমাদের উদ্ধার করবো তাদের জন্য যেন আমরা কোনো এমন কাজ না করি যে তারা আবার বিপদে পড়ে। আমার আরেকটা বিষয় একটু আমি বলতে চাই যে আপনারা আধুনিক যে মনে করেন যে প্রশাসন ব্যবস্থা, আধুনিক যে গণতন্ত্র, আপনারা জানেন যে আব্রাহাম লিঙ্কনের নাম হয়তো আপনি শুনেছেন, আমেরিকার আব্রাহাম লিঙ্কন একটা বাণী আমরা গণতন্ত্রের জন্য সবসময় ব্যবহার করি। সেই বাণীটা হলো উনি নভেম্বর 19, মানে আজকে 19 তারিখ, অক্টোবরের 19, কিন্তু নভেম্বর 19, 1963 সালে উনি একটা গ্যাটিসবার্গ নামে একটা অ্যাড্রেস দিয়েছিলেন। আপনারা যারা রাজনৈতিক এরা তারা জানেন যে উনার ওই অ্যাড্রেসটা পৃথিবীর গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোড হিসাবে ইউজ করা হয়। উনি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। তো এখন এইটাকে আসলে সত্যি কথা আমাদের দেশেও গ্যাটিসবার্গ অ্যাড্রেসটা অনুযায়ী আমাদের এতদিন চলছে, বুঝছেন? কিন্তু একটু ডিফারেন্ট, বুঝছেন? ডিফারেন্সটা কি? অফ দ্য পিপলের আমরা ও এফ এর পরিবর্তে আমরা অফ ও ডবল এ অফ দ্য পিপল, মানে জনগণের থেকে দূরে, যেই ক্ষমতায় যে আমরা জনগণের থেকে দূরে চলে যাই। বাই দ্য পিপল বলতে আরেকটা শব্দ বাই, বি ইউ ওয়াই,
আমরা বাই দা পিপল মানে জনগণকে কিনে ফেলি। ভোটের আগে ধরেন 100, 200, 500 টাকা দিয়ে কিনে ফেলি বাই দা পিপল এন্ড ফর দা পিপল। ফর মানে হলো দূরে, ফরের জায়গা আমরা দূরে, ফর দা পিপল। এইভাবেই আমাদের দেশটা অনেক ক্ষেত্রে চলছিল। তা আমরা এখন সত্যিকার ভাবে এমন একটা দেশ গড়তে চাই যেটা গভর্নমেন্ট অফ দা পিপল, জনগণের জন্য যেন আমরা কাজ করতে পারি। হ্যাঁ, অফ দা পিপল, বাই দা পিপল এবং জনগণের দ্বারা নির্বাচিত এই ধরনের আমরা সরকার চাই এবং ফর দা পিপল, জনগণের জন্য যেন কাজ করে। আমার সত্য কথা বলতে গিয়ে আমার যে বক্তব্য, হয়তো আমি তো বক্তৃতা দেওয়ার মতো না, আমরা তো সরকারি কর্মকর্তা, অনেক ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।